আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন শিক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক টিপসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের পর্বে রয়েছে যে সমস্ত মানুষের হাই প্রেশার রয়েছে বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ডুজ এন্ড ডোন্টস। হাই প্রেশারের পেশেন্টদের নিয়ে কিছু প্রচলিত কথা রয়েছে বা আমাদের জীবনযাত্রার কিছু প্রচলিত রুলস রয়েছে যেটা আমরা মনে করি যে অবশ্যই মেনে চলতে হবে, বা এই ধারণাটা অ্যাকচুয়ালি একটা ফলস বিলিফ আমাদের মধ্যে আছে। সেই বিষয়টি হচ্ছে কাঁচা লবণ বা ভাজা লবণের যে ব্যাপারটা। আমাদের অনেকেই মনে করেন যে আমার যদি ব্লাড প্রেশার রিলেটেড কোনো প্রবলেম থাকে, স্পেশালি যদি আমি হাই বিপির পেশেন্ট হই, সেক্ষেত্রে হয়তো বা আমাকে কাঁচা লবণ খাওয়াটা অ্যাভয়েড করতে হবে। যেহেতু আমরা ভেতো বাঙালি, মানে ভাত খাই বেশি, বা ভাতে দেখা যায় যে এক্সট্রা লবণ নেওয়ার অভ্যাসটা কম বেশি আমাদের সবারই রয়েছে। তো সেক্ষেত্রে হাই প্রেশারের পেশেন্টের প্রথম ধারণাই থাকে যে না, হয়তো বা আমাকে কাঁচা লবণ খাওয়া আমার জন্য ক্ষতিকারক, সেক্ষেত্রে আমি হয়তো বা লবণটা ভেজে খেতে পারি, বা হয়তো বা আমাদের যে তরি তরকারি রান্না করা হয় ওই তরি তরকারিতে বেশি বেশি লবণ দিলে কাঁচা লবণটা যাতে পরিহার করতে পারি, তো তাহলেই মনে হয় আমি মানে অনেকটা সুস্থ থাকবো, বা লবণ রিলেটেড যে আমার প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো থেকে পরিত্রাণ পাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক তা নয় যে হচ্ছে আপনি কাঁচা লবণ খাচ্ছেন না, দ্যাট ডাজন্ট মিন যে হচ্ছে আপনার লবণ রিলেটেড ব্লাড প্রেশারের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো থেকে আপনি রিলিফ পাচ্ছেন। বরঞ্চ আপনাকে আপনার শরীরের যে লবণের মাত্রাটা রয়েছে ওটা নিয়ন্ত্রণ করতে হবে। সেজন্য আপনার খাবারে যে লবণের টোটাল পরিমাণটা, ওই পরিমাণটা আপনাকে একটা নির্দিষ্ট আয়ত্তে নিয়ে আসতে হবে। ঠিক কতটুকু লবণ আমাদের জন্য, দেহের জন্য জরুরি, বিশেষ করে যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন বা হাইপারটেনশনের পেশেন্ট, আপনি দৈনিক ঠিক 1.25 চামচ বলতে পারি আমরা, সেই পরিমাণ লবণ কিন্তু আপনার জন্য একেবারেই যেটা নেসেসিটি, সেই ওই অ্যামাউন্টটা ধরে আমরা ক্যালকুলেট করে থাকি। সেক্ষেত্রে 1.25 চা চামচ সম পরিমাণ লবণ হচ্ছে আপনি, বা উঠে গেলে 1 চা চামচ পরিমাণ লবণ আপনি বাহির থেকে আপনার বডিতে নিতে পারবেন। ভাজা লবণ বা কাঁচা লবণের কনসেপ্টটা থেকে বের হয়ে ঠিক কি কি উপায়ে আমি আমার দেহে লবণের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমত, আপনি যে খাবারটি খাচ্ছেন বা আপনি যে খাবারগুলোতে রান্না করা যে খাবারগুলো আছে ওই খাবারগুলোতে আপনি বেশি লবণ না নিয়ে ঠিক পরিমাণ মতো লবণই দিয়ে রান্না করবেন। এবং আমরা অনেক সময় দেখা যায় যে মানুষ যেহেতু অভ্যাসের দাস, খাওয়ার সময় বা খাবার টেবিলে যে লবণদানিটা থাকে ওই লবণদানিটা আপনি আউট অফ সাইট রাখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে ফ্লোতে বা চোখের সামনে থাকলেই ইচ্ছে হয় যে না, অল্প একটু লবণই তো, ভাতে আর কতটুকু, 1.25 চা চামচ পরিমাণ যদি লবণ খাওয়া যায় তাহলে ভাতে আর আমি তো সর্বোচ্চ গেলে 1 থেকে 2 চিমটি পরিমাণই লবণ খাচ্ছি, এতে আর আমার কি ধরনের সমস্যা হবে। আসলে এই 1 চিমটি বা 2 চিমটি করতে ছাড়াও আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাই অলমোস্ট খাবারে কিন্তু লবণ থাকে। তো আপনি কোনো না কোনো ভাবে যে কোনো ধরনের ফুডের মাধ্যমে কিন্তু আপনার শরীরে লবণ যাচ্ছে এবং লবণের মাত্রাটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সো যেসব খাবারগুলোতে লবণের পরিমাণ বেশি থাকে বা লবণ প্রসেস করে যে খাবারগুলো তৈরি করা হয়, যেমন সয়া সস, তারপর হচ্ছে টেস্টিং সল্ট, বিভিন্ন ধরনের পনির, চিজ, ইভেন যে প্রসেসড ফুডগুলো থাকে এবং সামুদ্রিক মাছ, এসবেও কিন্তু হচ্ছে লবণের পরিমাণটা অনেক বেশি থাকে। তো যারা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট বা হাইপারটেনশনে ভুগছেন, আপনি চেষ্টা করবেন এই খাবারগুলোকে অ্যাভয়েড করার জন্য। এছাড়াও আরেকটি উপায়, আপনি লবণ জাতীয় খাবার কিন্তু অ্যাভয়েড করতে পারেন যে খাবারগুলোতে, যেমন প্রসেস ফুড, যেমন নুডলস বা এরকম যে খাবারগুলো আমরা নাস্তায় খেয়ে থাকি, ওই খাবারগুলোর ভিতরেও কিন্তু আপনি দেখতে পারেন যে কোম্পানি ওয়াইজ প্যাকেটের গায়ে লেখা থাকে যে নেট লবণের পরিমাণটা কত। লবণের পরিমাণ যে সমস্ত প্যাকেটে দেখবেন যে কিছুটা হলেও কম, আপনি চেষ্টা করবেন ওই ব্র্যান্ডের নুডলস বা ওই ব্র্যান্ডের পাস্তা, এগুলো হচ্ছে আপনি খাবার খাওয়ার জন্য। আর আপনি এই খাবারগুলো পুরোপুরি অ্যাভয়েড না করলেও চেষ্টা করবেন যে আগের তুলনায় কম নেওয়ার জন্য। আরেকটি খাবারের ক্ষেত্রে যে খাবারগুলো হচ্ছে হাইপারটেনশনের পেশেন্টের জন্য খুবই ক্ষতিকারক, বা যেটা হচ্ছে লিমিটেড পরিমাণে আমাদের দেহে এখন থেকে নেওয়া উচিত, বিশেষ করে যারা এই ব্লাড প্রেশার জনিত সমস্যায় ভুগছেন, সেই খাবারটি হচ্ছে তেল বা চর্বি। সয়াবিন জাতীয় তেল যারা খান, তা আপনারা চেষ্টা করবেন যে যাদের পরিবারে এরকম হাইপারটেনশনের পেশেন্ট থাকে, তো তেলটা অবশ্যই হচ্ছে টেবিল চামচ পরিমাণে দিয়ে রান্নায় যোগ করার জন্য। সাধারণত যখন আপনি চামচ দিয়ে পরিমাণ করে তেলটা আপনার খাবারে দিবেন, তো দেখা যাবে যে স্বাভাবিকভাবে যে তেলটা হয়তো আপনি আগে ইউজ করতেন সেই তুলনায় তেলের ইউজের পরিমাণটা কিছুটা মাপঝোপে চলে আসবে এবং পরিমাণটা কমবে। এছাড়াও অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের মিটসের সাথে সাথে মিটসের যে চামড়াগুলো থাকে, যেমন মুরগির চামড়া বা হচ্ছে যে চর্বি জাতীয় গরুর মাংস, খাসির মাংস, এই খাবারগুলো অনেকে পছন্দ করেন। কিন্তু বিশেষ করে যারা হাইপারটেনশনের পেশেন্ট
পেশেন্ট তাদের জন্য কিন্তু এই খাবারগুলো মুখরোচক হলেও এর সাথে সাথে কিন্তু আপনাকে একটা নীরব ধ্বংসের দিকে ধাবিত করতেছে এবং আপনার ব্লাড প্রেশারের ওঠানামার যে প্রবলেমটা এটা কিন্তু আরো তখন প্রকট হয়ে যাবে। এছাড়াও আরো কিছু খাবার রয়েছে যে খাবারগুলোতে আপনি প্রাকৃতিকভাবে লবণের পরিমাণ একটু বেশি থাকে, যেমন হচ্ছে চিংড়ি, আচার, টমেটো কেচাপ। এই খাবারগুলো কিন্তু মুখরোচক খাবার এবং আমরা দেখা যায় যে আমাদের দৈনন্দিন খাদ্য অভ্যাসে কোনো না কোনো ভাবে এই খাবারগুলো খুবই অ্যাড করে থাকি। তো হাইপারটেনশনের পেশেন্টের জন্য উচিত হবে এই খাবারগুলোকে অ্যাভয়েড করা অথবা এই খাবারগুলোর পরিমাণটা তাদের খাদ্য অভ্যাসে কমিয়ে নিয়ে আসা। বর্তমান জেনারেশনের মধ্যে আরেকটা কমন টেন্ডেন্সি দেখা যায় হচ্ছে যে এখন কোনো ধরনের আমাদের সাকসেস হোক বা কোনো ধরনের খুশি সংবাদ বা কংগ্রাচুলেশনস পার্টি হিসেবেও আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে বাইরের খাবার খেয়ে থাকি। এছাড়াও ফ্রেন্ডসদের সাথে আড্ডায় বয়স্ক মানুষ যারা আছেন তারাও দেখা যাচ্ছে যে বিভিন্ন টঙের দোকানে বা আশেপাশে হোটেল রেস্তোরাঁ খাবারগুলোতে খুবই স্বাভাবিকভাবে এখন অভ্যস্ত হয়ে যাচ্ছেন। কিন্তু খেয়াল রাখতে হবে এই খাবারগুলোতে কিন্তু আপনি এক্স্যাক্টলি জানেন না যে খাবারগুলো তৈরি করার সময় কি ধরনের লবণ ইউজ করা হচ্ছে বা হচ্ছে কত পরিমাণে লবণ ইউজ করা হচ্ছে। এবং এই লবণটা যখন আপনি ঠিকঠাক জানবেন না যে অ্যাকচুয়ালি আপনি কি ধরনের লবণ সমৃদ্ধ খাবার খাচ্ছেন, তখন কিন্তু ইনডিরেক্টলি আপনার ব্লাড প্রেশারের উপর একটা হ্যাম্পার পড়বে এবং দেখা যাবে যে আপনার হুটহাট যে কোনো কারণ ছাড়াই শুধুমাত্র দেখা যাচ্ছে খাবার থেকেই কিন্তু আপনার ব্লাড প্রেশারটা আরো বেড়ে যেতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে আপনার শরীরে চিনির পরিমাণ। সপ্তাহে দেখা যাবে আপনি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি আপনার বডিতে নিতে পারবেন। চিনিটা কিন্তু ইনডিরেক্টলি আপনার ব্লাড প্রেশার রেগুলেটর ক্ষেত্রে হচ্ছে একটা প্রভাব ফেলে। এই ক্ষেত্রে অনেকে আছে যে বিভিন্ন ধরনের কোক বা কোকাকোলা জাতীয় জিনিস বা যে জিনিসগুলো হচ্ছে কোমল পানীয় ওইগুলো পান করেন। একটা গবেষণায় দেখা গেছে যে একটা 500 থেকে 600 ml পরিমাণের যে কোকাকোলা আর বা হচ্ছে বিভিন্ন ধরনের কোমল পানীয়র বোতল রয়েছে, ওই বোতলে কিন্তু আপনি সারা সপ্তাহ যে আপনার চিনির লিমিটটা তার থেকেও প্রায় 2-3 গুণ বেশি পরিমাণে হচ্ছে চিনি থাকে। যেহেতু এগুলো চিনি কোমল পানীয়গুলোতে অত্যাধিক চিনি ইউজ করে বানানো হয়ে থাকে, তো আপনি চেষ্টা করবেন হচ্ছে যদি আপনার হাইপারটেনশন থাকে অবশ্যই এই ধরনের কোমল পানীয় গুলোকে অ্যাভয়েড করার জন্য। ডোন্টস তো অনেক হলো, তাহলে আমাদের এখন করণীয় কি বা ডোজ গুলো কি? অবশ্যই আপনার ডোজের মধ্যে আসবে হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার সবার আগে খাবারে অ্যাড করা। এখন পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো কি হতে পারে? পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে কিন্তু সবার আগে যে খাবারগুলো চলে আসে তা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটসে কিন্তু অনেকভাবেই খনিজ লবণের আধার বলা যায় আমরা। তার মধ্যে কিন্তু এই পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। দৈনিক চেষ্টা করবেন 4 থেকে 5 বার আপনার খাদ্য অভ্যাসে ফ্রুটস গুলোকে অ্যাড করার জন্য। শুরুর দিকে হয়তো একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে এটার পরিমাণ বাড়াতে থাকবেন। পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেলে কিন্তু আপনার ব্লাড প্রেশার রেগুলেট এটা খুবই হেল্পফুল এবং আপনার এই যে হাইপার টেনশন যে প্রবলেমটা বা আপনার প্রেশার হুট করে বেড়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা এটা কিন্তু অনেকটাই আয়ত্তে চলে আসবে। অবশ্যই আপনি ভাতের তুলনায় সবজির পরিমাণটা বাড়াবেন এবং চেষ্টা করবেন দৈনিক 1 থেকে 1.5 কাপ পরিমাণ সবজি খাবার জন্য। আরেকটি খাবারে যেটা হচ্ছে টক দই বা হচ্ছে ফ্যাট বিহীন মিল্ক যেটাকে আমরা বলি। আর খেয়াল রাখবেন টক দই কিন্তু যেমন আপনার শরীরের জন্য এই সময় উপকারী, ঠিক তেমনি মিষ্টি দধি বা হচ্ছে ননিযুক্ত বা ফ্যাট সমৃদ্ধ দুধগুলো কিন্তু আপনার জন্য অনেক হার্মফুল, যেহেতু এগুলোতে অনেক পরিমাণে চর্বির পরিমাণটা বেশি থাকবে। সো আপনি চেষ্টা করবেন এই সময় দুধ খাওয়ার সময় অবশ্যই হচ্ছে ফ্যাট ফ্রি যে দুধটা আছে সেই দুধটা খাওয়ার জন্য এবং আপনার খাদ্য অভ্যাসে টক দই অ্যাড করার জন্য। হাইপারটেনশনের পেশেন্টদের কিন্তু শুরু থেকেই যখন আপনি অ্যাজ আ হাইপারটেনসিভ পেশেন্ট ডায়াগনোস হন তখন থেকে কিন্তু আপনার একজন ডক্টর অবশ্যই আপনাকে কিছু ওষুধ খেতে দিবে বা ওষুধ প্রেসক্রাইব করে থাকি আমরা। সেক্ষেত্রে আপনার প্রেশারটা যখন নর্মাল লেভেলে চলে আসে বা দেখা যায় যে অনেক পেশেন্টদের মধ্যে একটা কমন ভ্রান্ত ধারণা থেকে যায় যে যখন আমার প্রেশারটা আগে অনেক বেশি ছিল এখন ওষুধ নেওয়ার পর বেশ কিছুদিন যাবত আলহামদুলিল্লাহ আমি ভালো ফিল করতেছি, প্লাস আমার মেপে দেখেছি বাসায় বা হচ্ছে কোনো ফার্মেসির দোকানে যে আমার প্রেশারটা এখন ঠিক বেসলাইনে আছে বা কন্ট্রোলের মধ্যে আছে। তখন অনেকেই করেন কি যে হচ্ছে প্রেশারটা যেহেতু নর্মাল আছে তো মেডিকেশনটা বাদ দিয়ে দিতে অথবা মেডিকেশনের পরিমাণটা নিজ থেকে রেগুলেট করে কমিয়ে নিয়ে আসতে। কিন্তু এই হাইপারটেনশন অ্যাকচুয়ালি কি, এটা একটা নীরব ঘাতক। আপনাকে প্রথম থেকেই হয়তো
হয়তো বা আপনার প্রেশারটা দেখা যাবে যে যখন নর্মালাইজড হয়ে আসবে বা আপনার আয়ত্তে থাকবে, তখন কিন্তু আপনার ভালো ফিল হলেও এটা আস্তে আস্তে কিন্তু আপনার বডিতে অন্যান্য ধরনের সমস্যাগুলো নীরবে সৃষ্টি করে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি ওষুধ ব্যবহারে অবশ্যই সতর্ক হবেন এবং আপনার ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ খাওয়া বন্ধ করবেন না বা ওষুধের ডোজেজের পরিমাণটা কমাবেন না। আমি অলরেডি বলে ফেলেছি হাইপারটেনশনকে আমরা নীরব ঘাতক হিসেবে ট্রিট করি। কেন আমরা এই জিনিসটা বলে থাকি? বেশিরভাগ হাইপারটেনসিভ পেশেন্টের দেখা যায় শুরুর দিকে যখন আমাদের কাছে আসেন তখন তাদের মধ্যে এই হাইপারটেনশনের জনিত বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে আসেন। মাথা ব্যথা বা বমি ভাব থাকতে পারে বা প্রেশারটা বেশি থাকার কারণে সে কাজকর্ম করতে পারতেছে না, মাথা ঘোরাচ্ছে, আর এই ধরনের বিভিন্ন ধরনের লক্ষণ সমেত চলে আসেন। তো যখন এই লক্ষণগুলো বা সিমটমস গুলো তাদের থেকে ভ্যানিশ হয়ে যায় ডিউ টু মেডিসিন বা তাদের লাইফস্টাইল মডিফিকেশনের কারণে, তখন কিন্তু তারা অনেকটা নিজেদের স্যাটিসফ্যাকশন থেকেই চিন্তা করেন যে না হয়তো বা আমি এখন অনেক ভালো হয়ে গেছি। কিন্তু একটা কথা আপনার মাথায় রাখতে হবে, এই যে আপনার উচ্চ রক্তচাপ বা আপনার রক্তনালীতে যে ব্লাড ফ্লোর যে একটা হাই লেভেল চলে আসছে বা এটার কারণে কিন্তু আপনার রক্তনালীগুলোতে আস্তে আস্তে এদের যে কর্মক্ষমতাটা রয়েছে ওটা কমে আসবে এবং একটা সময় দেখা যাবে যে হুট করে আপনার ব্রেনের যে ব্লাড সাপ্লাই গুলো রয়েছে ওই অংশে দেখা যাচ্ছে কোনো কারণে ব্রেন ব্লাড সাপ্লাই পাবে না এবং ওখানে সেলগুলো ডেথ হয়ে ইসকেমিক স্ট্রোক যেটাকে আমরা বলি ওই ধরনের সমস্যা দেখা দিবে। প্লাস এই ব্লাড ফ্লো কমার কারণে কিন্তু আপনার যে কার্ডিয়াক মাসল ওখানেও ব্লাড ফ্লোটা কমে যাবে এবং কার্ডিয়াক মাসেলের আর রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণে দেখা যায় যে হার্ট অ্যাটাকের মতো সমস্যারও আপনি সম্মুখীন হতে পারেন। সেজন্য হাইপারটেনশনকে এতটা হেলাফেলা না করে হাইপারটেনশনের ডায়াগনোসিস হওয়ার পর থেকে আপনার উচিত হবে আপনি আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী অবশ্যই মেডিসিনের যে ধারাবাহিকতাটা ওটা মেনে চলবেন এবং আপনার লাইফস্টাইল মডিফিকেশন, বিভিন্ন ধরনের ব্যায়াম এবং যে খাবারগুলোকে নিষিদ্ধ বা নিষেধ করলাম সে খাবারগুলো প্রহিবিট করবেন এবং যে খাবারগুলোর পরিমাণ বৃদ্ধি করা উচিত সেই খাবারগুলোকে আপনার খাদ্যাভ্যাসে যোগ করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো কিছু লাইফস্টাইল রিলেটেড এবং স্বাস্থ্য বিষয়ক যে সচেতনতামূলক বিষয়গুলো রয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করবেন।